প্রিয়া তার রাখিল না, রাজ্য তারি ছেড়ে দিল পথ, রুধিল না সমুদ্র পর্বত। আজই তার রথ চলিয়াছে রাত্রির আহ্বানে, নক্ষত্রের গানে, প্রভাতের সিংহদ্বার পানে। জীবনে রেখে রাখিতে পারে, আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে, তার নিমন্ত্রণ লোকে লোকে, নব নব পূর্বাচলে, আলোকে আলোকে। আজ পূর্ব জীবনে রেখে রাখিতে পারে উপন্যাসের দ্বিতীয় পর্বটি। জীবনের শুরুটা কেমন যেন বেখাপ্পা লাগছে, কোনো কারণ খুঁজে পেলাম না। তাকিয়ে দেখি ইলিয়াস খান নামের ভদ্রলোক এখনো গভীর ঘুমে অচেতন। আমাদের বাড়ির কেউ হলে তাকে এক্ষুনি আমি উত্ত্যক্ত করতে পারতাম, কিন্তু এখানে এই অচেনা ঘুমন্ত পুরীতে ওইসব আচরণের কোনো প্রশ্নই আসে না। দরজা খুলে আস্তে আস্তে বাইরে এলাম। বেশ কয়েকটি কামরা চোখে পড়ল। পাশের কামরাতে ননদিনীরা গভীর ঘুমে মগ্ন। আমার অকুলে কুল পাওয়ার মতো মনটা খুশিতে ভরে উঠল। তাদের পালঙ্কের পাশে এসে বসলাম। তারাও কয়েকদিনের হৈ হুল্লোড়ে ক্লান্ত। ওদের ঘুমন্ত মুখে যেন নিষ্পাপ শিশুসুলভ শান্ত সৌম্যশ্রী ফুটে রয়েছে। ঘুম ভাঙাতে মায়া হলো। পাশের টেবিলে অনেক বইপত্র। উল্টে পাল্টে দেখলাম, পড়তে ইচ্ছে করলো না। কি যে করি, সময় তো বোঝা হয়ে দাঁড়ায় কখনো কখনো। ঘরে বাইরে কয়েক চক্কর দিয়ে অবশেষে জলির কপলে আলতো করে হাত রাখলাম। সে চমকে জেগে উঠল, লাফিয়ে উঠে এসে আমাকে জড়িয়ে ধরল, যেন আকাশের চাঁদ তার হাতে এসেছে। প্রশ্ন করল, এত ভোরে আমি কেমন করে জাগলাম? ওদের সব প্ল্যান ভেস্তে গেল। ভেবেছিল ওরা অনেক মজা করে আমাদের জাগাবে। তারপর জলির কলিতে বাড়ির সবাই জেগে উঠলেন। অতিথিরা সকলেই আমার চারপাশে। আমি নববধূর বৈশিষ্ট্য বজায় রেখে সকলের কথার জবাব দিচ্ছি। আমাকে তাদের ভালো লেগেছে, তা আমি বেশ বুঝতে পারছি। তাদের সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। আমাদের নবজীবনের প্রথম প্রাতরাশ স্মরণীয় করে রাখার জন্য সমস্ত আয়োজন আগে থেকেই করা আছে। দেখলাম ডাইনিং রুম অত্যন্ত সুন্দর করে সাজানো। প্রচুর উপাদেয় খাবার টেবিলে সুসজ্জিত। সবকিছুতেই সুন্দরের স্পর্শ আছে বোঝা যায়। ভিডিও ক্যামেরাও হাজির। হাজির হলো বাড়ির সকলেই। সবশেষে আমার স্বামীর আগমন। আমার পাশেই উপবেশন। প্রচুর আনন্দ আর হইচইয়ের মধ্যে আমার প্রচুর ছবি তোলা হলো। ভিডিও তো হলোই। আশ্চর্য বিষয়, আমার স্বামী কোনো কিছুতেই অনিচ্ছা প্রকাশ করেন নাই। তখন আমার ধারণা হলো যে গত রাতে তিনি সত্যিই খুব ক্লান্ত ছিলেন। আমি মিছি এত ঘাবড়ে গিয়েছি। মনটা আমার হালকা হলো। হাঁটি হাঁটি পা পা করে মহা আনন্দে অন্যদের সাথে দিন কাটিয়ে দিলাম। আবার এলো সেই রাত। ভয়ে কৌতূহল আমার বক্ষ দুরু দুরু। রাতের খাবারও সকলের একসঙ্গেই হলো। এইবার আমি একা। না, ঠিক একা নই, আমরা দুজন। কিন্তু আমার স্বামী আমার সঙ্গে কোনো কথাই বলছেন না। তিনি যথারীতি গতরাতের মতো আবার কোমল মোহনীয় শয্যায় আশ্রয় নিলেন। সারাটা দিন যেমনটি ছিল, যদিও কথা বলেনি, তবু আমার সঙ্গে তার বৈরীভাবের কোনো লক্ষণ দেখিনি। এখন তার নীরবতায় আমি রীতিমতো বিচলিত বোধ করছি। একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন মাথা উঠিয়ে দাঁড়ালো আমার হৃদয় কন্দরে। এ কি কোন রহস্য? এ কি কোনো রহস্য, নাকি কোনো পরিহাস? কিন্তু কেন? আমার কোনো দোষ নেই। জীবন তো আমার সুখেই শুরু হয়েছে। সুখের ভিতর দিয়ে অতিক্রম করার জন্যই তো আমার এতকালের প্রস্তুতি। অন্তত কিছু তো বলবে। সারা বাড়িতে এত আনন্দ প্রবাহের মাঝখানে নীরব কেন কবি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের সুখ আর আনন্দের দৃশ্যগুলি একের পর এক মনের পর্দায় ভেসে উঠতে লাগলো। সঙ্গে সঙ্গে নয়নের সরোবরে ডেকে উঠল পান। তারপর ঘুমের মাসির পরশ। উদ্বেগের নিদ্রা বেশিক্ষণ স্থায়ী হলো না। ভোর হওয়ার আগেই ঘুম ভাঙল। পরিস্থিতি পর্যালোচনা করতে করতে সকাল হলো। একটি পূর্বদিন, পূর্বরাত্রির পুনরাবৃত্তি ঘটে গেল।
আজ আমার বউ ভাতের অনুষ্ঠান। মনটা ভারী বোধ হচ্ছে। আগের দিনের মতোই ননদ, দেবর, আত্মীয়দের আদর যত্নে দিন কেটে গেল। খুব সমারোহের ভেতর দিয়ে উত্তীর্ণ হলো বৌভাত সন্ধ্যা। চলে এলাম মায়ের কাছে। নিজের আজীবন পরিচিত চেনা ঘর-দুয়ার, যেন বহু যুগ পার হয়ে আবার এ বাড়িতে আসা। সারা বাড়ি ছুটোছুটি করে এঘর ওঘর করলাম। সব ঠিক আছে। কিন্তু কোথায় যেন কি নেই। এরকম একটা ছন্দপতন ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তবুও শ্বশুর বাড়ির ওই ভিড় পেরিয়ে এসে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার সুশ্রী সৌম্য স্বামীও এলেন আমার সঙ্গে রীতি অনুযায়ী। ভাবলাম এবার নিশ্চয়ই কথা বলবে, কারণ এটা তো আমাদের বাড়ি। আমার সঙ্গে তার চেনা আর কারোর তো সঙ্গে তো নয়। আমার ভাই বোন ও আত্মীয়দের সঙ্গে তার যথেষ্ট আলাপ হলো। নতুন জামাইয়ের প্রশংসায় সবাই পঞ্চমুখ। সকলেই খুশি। আমার অন্তরের ভার যেন আর নামতে চায় না। অদম্য কৌতূহল শেষ পর্যন্ত উৎকণ্ঠায় পরিণত হলো। এবার আমাদের বাড়ি, আমার ঘর। অধিকার যেন আমারই বেশি। কথা বলার দায়িত্বও আমার। এবার আমি দেখতে চাই অতিথিকে কেমন করে আপ্যায়ন করতে হয়। দেখলাম হাসি হাসি মুখে আমার স্বামী অর্ধশায়িত। তার শয্যা পরিপাটি করে দিয়ে তাকে শুয়ে যেতে বললাম। তিনি শুয়ে পড়লেন। অসুবিধে হচ্ছে কিনা জিজ্ঞেস করাতে উত্তর দিলেন না। ঘুমিয়ে পড়ছেন কিনা জানতে চাইলে বললেন না। সাহস করে বললাম, কথা না বলার কারণ কি? জবাব এলো না কোনো। আমার কোনো ত্রুটি হয়েছে কিনা তাও জানতে চাইলাম। এবার উত্তরও না সূচক। মাত্র দুদিনের চোখে দেখা পরিচয়, তাই আর না ঘাটানোই ভালো। চুপচাপ প্রহর গুনতে লাগলাম। অতিথির অসুবিধা হবে, না হলে গল্পের বইয়ের আশ্রয় খুঁজে পেতাম। অনেক দেরিতে ঘুম ভাঙল আমার। ইলিয়াস খান হাত মুখ ধুয়ে খবরের কাগজে মগ্ন। আমার লজ্জা বোধ হলো। তুমি উঠে গিয়েছ? আমার তো দেরি হয়ে গেল। নানা রকম সুস্বাদু খাবার নিয়ে সকলেই আমাদের অপেক্ষায়। তাড়াতাড়ি তৈরি হয়ে তাকে সঙ্গে নিয়ে খাওয়ার টেবিলে উপস্থিত হলাম। আমার ভাবি ও বোনেরা কত মজার মজার কথা বলে জামাই আপ্যায়ন শেষ করলেন। চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ। ভাবির গানের চর্চা ছিল। গান শোনালেন, আনন্দধারা বহিছে ভুবনে। এত সুখের ভিতরেও কোথায় যেন মরুভূমির শূন্যতা আমার বুকে। বেলা গড়িয়ে দুপুর হলো। খাওয়া দাওয়া শেষে আমার স্বামী বিশেষ কাজ থাকার অজুহাতে তাদের বাসায় চলে গেলেন। আমার মনের পাষাণ ভার দূর হলো। এতগুলি দিন আমার বন্দি দশায় কেটে গেল। মুক্ত বিহঙ্গ যেন আমি আজ। পাখা থাকলে আকাশে ডানা মেলে উড়ে যেতাম। সুখের যেন অন্ত নেই। কিন্তু এ সুখ শুধু আমার কাছে কেন জানি ভয়ঙ্কর ঠেকল। এ বাড়ি ও বাড়ি করে আমার ১ মাস কেটে গেল। খান সাহেবেরও ছুটি শেষ হলো। তাকে তো এখন যেতে হয়। আমাকেও তার সাথে যেতে হবে। এ যেন অমোঘ কোনো বিধান। কিন্তু আমার যেন মোটেও উৎসাহ নেই। বরং যদি না যাওয়া হতো তবেই ভালো হতো। কিন্তু আমি তো এসব কথা কাউকে বলতে পারি না। আমার মা-বাবা তো অশান্তিতে ভুগবেন। সেজন্য মনটাকে শক্ত করে অজানার উদ্দেশ্যে পা বাড়ালাম। পৌঁছে গেলাম গন্তব্যস্থলে কোনো এক কুশালগ্নে। গন্তব্যস্থান হলো চট্টগ্রামের চা বাগান। আমার ভাই আর ননদিনী আমাদের সহযাত্রী ছিল। তাদের জন্য আমার ট্রেন যাত্রা ভালোই হলো। চা বাগানে পৌঁছে দেখি বিরাট বাংলো, সুসজ্জিত। চারিদিকে বাগান, সবুজ ঘাসে ঢাকা মাঠ, পাহাড়ি চড়াই উতরাই, মাথার উপরে বিশাল নীল আকাশ। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, যেন সবুজের সমারোহ। শহরে বসবাস হলেও সবুজ বনানী চিরদিন আমার মন টানে। অভিভূত হয়ে পড়ি ক্ষণে ক্ষণে। মনের কালিমা দূর হয়ে যায় মুহূর্তে। কয়েকদিন কেটে গেল এদিক ওদিক ঘুরে ফিরে। বন্ধু-বান্ধবের সঙ্গে পরিচয় হলো। নতুন বউ হিসাবে আমার আদর আপ্যায়ন চলল কদিন ধরে। বিদায় বেলায় নয়নের সলিলে সিক্ত হলো ভাই আর ননদিনী। তাদের কলেজ ছুটি হলে আবার আসবে কথা দিল। ওরা চলে গেল। আমি ফিরে এলাম ঘরে। মনে হলো
আমি বড় অসহায়, দুঃখী, একা। নির্জনতা আমাকে চেপে ধরল। বারান্দায় বেরিয়ে পায়চারি করছি। কেউ কোথাও নেই। ইচ্ছে হলো ছুটে বেরিয়ে যাই ওদের সঙ্গে স্টেশনে কিংবা কোনো লোকালয়ে। এখানে কেমন করে আমি থাকবো? হঠাৎ কপালকুণ্ডলার একাকিত্ব আর দুঃখ যেন আমার মর্মমূলে স্পর্শ করল। কপালকুণ্ডলার তো ছিল মায়ার বাঁধন। আমার? আমি কেমন করে কার জন্য এ বনভূমিতে বন্দি থাকব? অন্তর আমার ঝঞ্ঝা বিক্ষুব্ধ। সবকিছু এলোমেলো, অর্থহীন। এতদিন অন্তরে অশ্রুজল থাকলেও বাইরে আমার হাসির ছটা লেগেই ছিল। আজ যেন আমার অশ্রুর বাঁধন হারা। আমি পরাজিত সে বাঁধন হারায় অশ্রুতে। কান্না আমায় ভাসিয়ে নিয়ে চলল মহাসমুদ্রের পথে। বেয়ারা বাইরে থেকে কফি দিতে চাইল। পর্যুদুস্ত আমি। কফি খাওয়ার ইচ্ছে মোটেও ছিল না, তাই না করে দিলাম। অতীত আর ভবিষ্যতের মাঝখানে আমি। আলো আঁধারের খেলা, দিবারাত্রির সন্ধিক্ষণ জীবনকে গ্রাস করছে যেন। অশুভ গ্রহণের রাহুগ্রাস। কিন্তু কেন এমন হলো? সুখ চেয়েছিলাম। সুখ কে না চায়? সুখের প্রত্যাশায় তো মানুষ বেঁচে থাকে। তবে আমার কেন এমন হলো? জীবন যদি আমার দীর্ঘ হয় তবে কি করে পার করব? মা, বাবা, আত্মীয় পরিজন, সমাজ, সংসার আমাকে এক নিশ্চিন্ত সুখের তরণীতে তুলে দিল। কেউ জানল না কি সীমাহীন শূন্যতায় আমার পতন। মহাশূন্যে অনন্তকাল কেবল আমার পতনই হতে থাকবে। ঠাঁই মিলবে না কোথাও।